প্রথমে আমরা ইন্ডিয়ান অ্যানসিয়েন্ট এবং মেডিভেল হিস্ট্রি নিয়ে আলোচনা করব। এখান থেকে কী কী পড়তে হবে। তো প্রথমে দেখুন রয়েছে ইম্পর্ট্যান্ট ওয়ার্ড। তো অ্যানসিয়েন্ট এবং মেডিভেল হিস্ট্রি এই টাইমে যে যত ইম্পর্ট্যান্ট ওয়ার হয়েছিল বা যত ইম্পর্ট্যান্ট যুদ্ধ হয়েছিল, যেমন তরাইনের যুদ্ধ, কলিঙ্গের যুদ্ধ, হাইদাসপেসের যুদ্ধ, এইগুলো কিন্তু আপনাদের পড়তেই হবে। এখান থেকে কী কী পড়তে হবে, কত সালে হয়েছিল যুদ্ধটা, কাদের মধ্যে হয়েছিল, কে জিতে গিয়েছিলেন, এইগুলো পড়তে হবে। আর যুদ্ধের ফলাফল পড়তে হবে। আর সেই যুদ্ধের ক্ষেত্রে কোনো রকম যদি ইম্পর্ট্যান্ট ঘটনা ঘটে থাকে সেটাও আপনাদের পড়তে হবে। নেক্সট কিংডম আলাদা করে পড়তে হবে না, ডায়নাস্টির মধ্যে আমি ইনক্লুড করে দিচ্ছি। ডায়নাস্টিতে কী কী পড়তে হবে, ফার্স্ট এবং লাস্ট রুলার বা ফার্স্ট এবং লাস্ট কিং, তাদের নাম জানতে হবে, তাদের সময়কালটা জানতে হবে, তারা কোন কোন অঞ্চলে রাজত্ব করেছিলেন জানতে হবে, তাদের যে রাজধানী সেটার নাম জানতে হবে। এছাড়াও ইম্পর্ট্যান্ট ঘটনা, ওই রাজাদের সময় ইম্পর্ট্যান্ট ঘটনা কী কী ঘটেছিল জানতে হবে। যেমন ধরুন মৌর্য বংশ, চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে জানতে হবে। এরকম কিন্তু আপনাকে প্রত্যেকটা বংশ থেকে ইম্পর্ট্যান্ট রুলার সম্পর্কে জানতে হবে এবং ইম্পর্ট্যান্ট রুলার বাদে আপনার ফার্স্ট এবং লাস্ট কিং সম্পর্কে জানতে হবে। আর তাদের আমলে ঘটা ইম্পর্ট্যান্ট যে ঘটনাগুলো সেগুলো জানতে হবে। নেক্সট হরপ্পা, মহেঞ্জোদারো এবং বৈদিক যুগ। আমি বৈদিক যুগটা আনতে ভুলে গেছি। তো হরপ্পা এবং মহেঞ্জোদারো সম্পর্কে আপনারা প্রত্যেকেই জানেন যে এখান থেকে কী কী পড়তে হবে। হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতায় লোহার ব্যবহার শুরু হয়েছিল কি না, কোন ধাতুর ব্যবহার প্রথম শুরু হয়, তারপরে এখানে কোন ধর্মকে গুরুত্ব দেওয়া হতো, কোন পশুকে এখানে গুরুত্ব দেওয়া হতো, কোন নদীকে এখানে পুজো করা হতো। তো এইরকম ফ্যাক্ট কারা আবিষ্কার করেছিলেন, এইরকম ফ্যাক্ট কত সালে আবিষ্কার করেছিলেন, এইরকম ফ্যাক্ট কিন্তু আপনাকে জানতে হবে হরপ্পা এবং মহেঞ্জোদারো থেকে। আর বৈদিক যুগের ক্ষেত্রেও একই রকমভাবে জানতে হবে। নেক্সট রয়েছে বৌদ্ধ এবং জৈন ধর্ম। তো বৌদ্ধ এবং জৈন ধর্মের প্রধান যারা, তারা হলেন গৌতম বুদ্ধ এবং মহাবীর জৈন। তো এই যে গৌতম বুদ্ধ কত সালে জন্মগ্রহণ করেছিলেন, তার ধর্মের মূল নীতি কী, তার ধর্মে স্পেশালি কী বলা হয়েছে, তিনি যে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন সেটাকে কী বলা হয়, তিনি কোন গাছের তলায় তার দৈবত্ব লাভ করেন, তিনি কোথায় মারা যান, জায়গার নাম কি, এগুলো পড়তে হবে। একই রকমভাবে মহাবীর জৈনের ক্ষেত্রেও পড়তে হবে। তার সাথে প্রথম তীর্থঙ্করকে, তারপরে 23তম তীর্থঙ্করকে, এইরকম কিন্তু পড়তে হবে। তার সাথে সাথে এই যে বিভিন্ন জৈন ধর্মের কিছু প্রতীক থাকে, তো এই প্রতীকগুলো জৈন ধর্মের কোন ইম্পর্ট্যান্ট ফ্যাক্টের সাথে জড়িত সেটাও কিন্তু আপনাদের পড়তে হবে। নেক্সট রাইটিং অ্যান্ড বায়োগ্রাফি। তো এই সময় কিন্তু আপনাকে রাইটিং এবং বায়োগ্রাফি সম্পর্কেও জানতে হবে। রাইটিং বায়োগ্রাফি বলতে এখানে বোঝানো হচ্ছে যে কোন স্ক্রিপ্টে কার সম্পর্কে লেখা হয়েছিল, সেই স্ক্রিপ্টের রাইটারকে, কোনো একটা বই ধরুন লেখা হয়েছিল, তার রাইটারকে, আইহোল প্রশস্তি কে লিখেছিলেন, তারপরে রাজতরঙ্গিনী কে লিখেছিলেন, এই টাইপের কোশ্চেন কিন্তু আসবে রাইটিং এবং বায়োগ্রাফি সম্পর্কে। কার বায়োগ্রাফি, আকবরের ধরুন বায়োগ্রাফি কেউ লিখেছে, তো সেই বায়োগ্রাফি কে লিখেছেন এবং কার সম্পর্কে বায়োগ্রাফিটা লেখা হচ্ছে। আমি তো বলে দিলাম আকবরের বায়োগ্রাফি, পরীক্ষার খাতায় তো এরকম থাকবে না, তবে আপনাকে জানতে হবে যে এই বায়োগ্রাফিটা কার সম্পর্কে লেখা রয়েছে এবং কে লিখেছেন। নেক্সট পলিসি অফ ইম্পর্ট্যান্ট কিংস। এটা আমি একটু আগেই বললাম ডায়নাস্টির মধ্যেই পড়ে যায়, যেমন কাবুলিয়ত, পাট্টা, ইবাদত খানা, এগুলো কারা তৈরি করেছিলেন, কে তৈরি করেছিলেন, এই টাইপের যে ইম্পর্ট্যান্ট যে ইনভেনশন বা পলিসি, এইগুলো কিন্তু পড়তে হবে। প্রত্যেকটা ডায়নাস্টি, প্রত্যেকটা রাজার পলিসি পড়তে হবে, প্রত্যেকটা না হলেও যেগুলো ইম্পর্ট্যান্ট। যেমন ধরুন মুঘল সাম্রাজ্যের প্রত্যেকটা রাজার পলিসি আপনাকে পড়তে হবে, শেরশাহ সুরির পলিসি পড়তে হবে আপনাকে, অশোকের পলিসি পড়তে হবে, আকবরের পলিসি পড়তে হবে। তো এইরকম পলিসি, কনিষ্কের পলিসি পড়তে হবে। এই পলিসিগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন পলিসিগুলো ইম্পর্ট্যান্ট যদি আপনি 5 থেকে 7টা মক টেস্ট সলভ করেন। তো নেক্সট কিংডম অ্যান্ড ক্যাপিটাল। এটা আমি আগেই বলেছি, তবু আবার ইনক্লুড করে দিয়েছি। কিংডম এবং ক্যাপিটাল, প্রত্যেকটা কিংডম এবং তার ক্যাপিটাল কোথায় ছিল, কোথায় ট্রান্সফার করা হয়েছিল। তখনকার দিনে ক্যাপিটাল শুধু 2 দিন অন্তর কিন্তু ট্রান্সফার করা হতো। তো এই কিংডম এবং তার ক্যাপিটাল কোথায় ট্রান্সফার করা হয়েছিল সেটাও পড়তে হবে। নেক্সট বুদ্ধিস্ট কাউন্সিল। এটা আমি আলাদা করে নিয়েছি, মাত্র 4টি পয়েন্ট আপনাকে পড়তে হবে, কিন্তু আমি একটা আলাদা টপিক করে দিয়েছি বুদ্ধিস্ট কাউন্সিল। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় কোথায় হয়েছিল পড়তে হবে, কত সালে হয়েছিল পড়তে হবে। তার সাথে পড়তে হবে যে ওই বুদ্ধিস্ট কাউন্সিলে কে, কোন রাজার আমলে হয়েছিল সেটা পড়তে হবে। আর ওই বুদ্ধিস্ট কাউন্সিলে কে আচার্য ছিলেন সেটা পড়তে হবে। নেক্সট কিং অ্যান্ড হিজ অ্যাডপ্টেড রিলিজিয়ান। এটা আমি ডায়নাস্টির মধ্যেই বলেছি, কিন্তু আবার বলছি প্রত্যেকটা রাজা, প্রত্যেকটা না, ইম্পর্ট্যান্ট যে রাজাগুলো, প্রথম এবং শেষ রাজা, তার সাথে ইম্পর্ট্যান্ট রাজা যেমন চন্দ্রগুপ্ত মৌর্য, কনিষ্ক, অশোক, এই যে রাজাগুলো, এরা কোন কোন রিলিজিয়ান গ্রহণ করেছিলেন এবং সেই জীবনে কোন কোন রিলিজিয়ান গ্রহণ করেছিলেন, এইগুলো পড়তে হবে।
নেক্সট সুফিজম, ভক্তি মুভমেন্ট, এগুলো সম্পর্কে পড়তে হবে। আর নেক্সট মুঘল ডাইনাস্টি এবং ইনভেশন। অ্যাকচুয়ালি মুঘল ডাইনাস্টি আপনি একদম বাদ দিতে পারবেন না, সম্পূর্ণ আপনাকে মুখস্থ করে ফেলতে হবে, বারবার পড়লে মুখস্থ হয়ে যাবে। আর সুফিজম এবং ভক্তি মুভমেন্ট এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, তবে এটা WBCS প্রিলিমিনারিতে অতটাও দেখা যায় না, মেন্সে দেখা যায়, তবু আমি রিস্ক না নিয়ে সুফিজম এবং ভক্তিজম দিয়ে দিয়েছি। তো খুব বেশি নয়, সুফিজম এবং ভক্তিজম এখান থেকে পড়ে নিতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। তো এই ছিল 25 নাম্বার, এই গেল 25 নাম্বার। নেক্সট 25 নাম্বার মডার্ন হিস্ট্রি। মডার্ন হিস্ট্রি নয়, INM, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। তো এর মধ্যে ফার্স্টে আপনাদের কী পড়তে হবে, ইউরোপিয়ান কেম টু ইন্ডিয়া। তো ইউরোপিয়ান কেম টু ইন্ডিয়াতে কী কী পড়তে হবে, ডাচ ভারতে এসেছিলো, পর্তুগিজ ভারতে এসেছিলো, ফ্রান্স ভারতে এসেছিলো, তারপরে ইংরেজরা ভারতে এসেছিলো। তো এরা যে ভারতে এসেছিলো কত সালে এসেছিলো, এদের কোম্পানি কত সালে তৈরি হয়েছিল, তারা ভারতে এসে কী কী জায়গা দখল করেছিল, তাদের জায়গা কতটা ছিল ভারতে এসে, তারা ভারতে আসার সময় ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট কী কী ঘটেছিল সেটা পড়তে হবে, তাদের সাথে যে যুদ্ধ সেগুলো আমি পরে ইনক্লুড করছি। তো ইউরোপিয়ান কেম টু ইন্ডিয়ার মধ্যে আমি যেগুলো বললাম এগুলো অন্তত পড়তে হবে। নেক্সট ভেরিয়াস ওয়ার উইথ ইংলিশ। তো ইংরেজদের সাথে মারাঠা, মাহেশ্বর, এদের যে বিভিন্ন ওয়ার বা বিভিন্ন যে যুদ্ধ হয়েছিল, ইঙ্গো মারাঠা যুদ্ধ, ইঙ্গো মহিষী যুদ্ধ, প্রথম ইঙ্গো মহিষী যুদ্ধ, দ্বিতীয় ইঙ্গো মহিষী যুদ্ধ, ইঙ্গো বার্মা যুদ্ধ, তো এই রকম ইঙ্গো মায়ানমার যুদ্ধ, এই বার্মার মায়ানমার একই, তো ইঙ্গো চায়না যুদ্ধ বা ইঙ্গো তিব্বত যুদ্ধ, ইঙ্গো নেপাল যুদ্ধ, এইগুলো কিন্তু পড়তে হবে, ইঙ্গো আফগান যুদ্ধ, এইগুলো কিন্তু পড়তে হবে আলাদা আলাদা করে। আর এখান থেকে কি পড়তে হবে, কাদের মধ্যে হয়েছিল যুদ্ধটা, মানে কোন রাজার মধ্যে এবং কোন গভর্নর জেনারেলের মধ্যে যুদ্ধ হয়েছিল, যুদ্ধের ফলাফল কী হয়েছিল, এবং যুদ্ধের মাধ্যমে কোন কোন অঞ্চল কারা কারা ক্যাপচার করেছিল সেটা পড়তে হবে, তার সাথে যুদ্ধের সালটা তো অবশ্যই পড়তে হবে। নেক্সট মারাঠা, মাহেশ্বর, এদের রুলার, ওয়ার এবং প্যাক্ট উইথ ব্রিটিশ। তো আমি এইগুলো যে বলে যাচ্ছি, আপনি দেখবেন এই ভিডিওটা কমপ্লিট করার পর আপনার ধারণা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর আপনি যখন এক্সামটা দেবেন, মক টেস্ট দেবেন, দেখবেন অনেকটা ইম্প্রুভমেন্ট আপনি লক্ষ্য করতে পারবেন। এই টপিকগুলো ভালো করে ফলো করার পর আপনি যদি মক দেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে কতটা আপনার ইম্প্রুভমেন্ট ঘটেছে। নেক্সট মারাঠা, মাহেশ্বর, রুলার, ওয়ার অ্যান্ড প্যাক্ট উইথ ব্রিটিশ। দেখুন মারাঠা সাম্রাজ্য পড়তে হবে আপনাদের, পেশোয়া বাজিরাও, তার আশেপাশে সমস্ত ঘটনা পড়তে হবে, সিন্ধিয়া, হোলকার, এদের সমস্ত যে বংশ সেগুলো সম্পর্কে পড়তে হবে। মাহেশ্বরের মধ্যে স্পেশাল কী কী, মাহেশ্বরের মধ্যে টিপু সুলতান এবং হায়দার আলী পড়তে হবে। তো মাহেশ্বর সাম্রাজ্যের যে হিস্ট্রিটা ওটা কিন্তু অনেকটাই সহজ মারাঠাদের থেকে, মারাঠা অনেকটা জটিল, কিন্তু এই যে মাহেশ্বর এটা সবচেয়ে সহজ কিন্তু। তো মারাঠা থেকেই কোশ্চেন কিন্তু বেশি আসে, মাহেশ্বর থেকে কোশ্চেন আসে কিন্তু কম আসে। তো এদের রুলার সম্পর্কে জানতে হবে যে কোন সময় কোন রুলার ছিলেন, তারপরে মারাঠা এবং মাহেশ্বর এরা কোন কোন যুদ্ধে জড়িয়ে গিয়েছিল, তাদের ব্রিটিশদের সাথে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি সম্পর্কে পড়তে হবে, কত সালে চুক্তি হয়েছিল পড়তে হবে, যেমন মারাঠাদের বেসিনের চুক্তি, সেরিঙ্গাপত্তমের সন্ধি, এটা 1892 সালে, এটা মাহেশ্বরের ক্ষেত্রে, তো এইগুলো পড়তে হবে। নেক্সট রিভল্ট অফ 1857। রিভল্ট অফ 1857 কজ, এফেক্ট, এগুলো তো আপনারা অবশ্যই পড়বেন, কিন্তু পরীক্ষায় যেখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, সিকোয়েন্টলি আপনাকে মুখস্থ করতে হবে, একেবারে টানা মুখস্থ করে ফেলতে হবে যে কোন জায়গায় বা কোন রাজ্যে প্রথম এই রিভল্ট শুরু হয়, দ্বিতীয় কোথায় শুরু হয়, তৃতীয় কোথায় শুরু হয়, চতুর্থ কোথায় শুরু হয় এবং ফাইনালি কোথায় শুরু হয়। নেক্সট আপনাকে পড়তে হবে কোথায় শেষ হয়, কোন জায়গায় প্রথম শেষ হয়, কোন জায়গায় দ্বিতীয় শেষ হয়, কোন জায়গায় তৃতীয় শেষ হয়, এগুলো। নেক্সট পড়তে হবে এই যে 1857 রিভল্ট সাধারণ মানুষের পক্ষে বা সৈনিকদের হয়ে কারা নেতৃত্ব দিয়েছিলেন, যেমন ঝাঁসি রানী লক্ষ্মীবাই, তারপরে নানা সাহেব, এরকম যে নেতৃত্ব দিয়েছিল, বেগম হজরত মহল, এরকম যে নেতৃত্ব দিয়েছিল, কোন জায়গা থেকে তারা নেতৃত্ব দিয়েছিলেন, তার সাথে পড়তে হবে তাদের বিরুদ্ধে ইংরেজদের হয়ে কে নেতৃত্ব দিয়েছিলেন, যেমন কলিন ক্যাম্বেল, তো এরকম স্যার হিউজ রোজ, এই যে নেতৃত্বগুলো দিয়েছিল এইগুলোর নাম কিন্তু আপনাকে ঝাড়া মুখস্থ করে ফেলতে হবে। এগুলো কিন্তু WBCS ম্যানুয়ালে আলাদা করে দেওয়া রয়েছে, অথবা স্পেকট্রামের বই যদি আপনার থেকে থাকে ওখানেই পেয়ে যাবেন, যে কোনো বইতে পেয়ে যাবেন, এটা আপনি জীবন মুখার্জির বইতেও কিন্তু পেয়ে যাবেন, তাহলে গুগল সার্চ করে নেবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে মেন্সে প্রতি বছর 4 থেকে 5টি কোশ্চেন আসে, প্রিলিমসেও কিন্তু কোশ্চেন আসবে। নেক্সট গভর্নর জেনারেল। গভর্নর জেনারেল আলাদা করে তৈরি করতে হবে, তার কারণ গভর্নর জেনারেল থেকে কিন্তু অনেকটাই কোশ্চেন আসে। তো গভর্নর জেনারেল কী কী পড়তে হবে, ইম্পর্টেন্ট গভর্নর জেনারেল পড়তে হবে, তার মধ্যে পড়তে হবে গভর্নর জেনারেল কত সাল থেকে কত সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন, এবং এই গভর্নর জেনারেলের সময় কী কী ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছিল। যেমন ধরুন
আমি ছোট্ট করে এক্সাম্পল দিচ্ছি, লর্ড ডাফরিনের সময় জাতীয় কংগ্রেস, তারপর লর্ড রিপনের সময় ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছিল, তাছাড়া নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন কখন হয়েছিল, তো এই রকম কোন গভর্নর জেনারেল আমলে ঘটেছিল, এই টাইপের কিন্তু আপনাকে কোশ্চেন আসবে। নেক্সট গান্ধিয়ান এরা যে চ্যাপ্টার রয়েছে আপনি একেবারে 3 থেকে 4 বার পড়ুন, দেখুন খুব সহজ চ্যাপ্টার মুখস্থ হয়ে যাবে। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটি কোশ্চেন যে গান্ধীজি ভারতে আসেন কবে, সেটা তো ইম্পর্টেন্ট। তারপরে গান্ধীজি ভারতে আসার পরে চম্পারণ, আহমেদাবাদ, খেদা, এই 3টে পরপর মনে রাখবেন। প্রথমে চম্পারণ হয়, তারপর আহমেদাবাদ হয়, তারপর খেদা হয়। তো এই 3টে কিন্তু পরপর সিকুয়েন্টলি কোশ্চেন আসে, সাজাতে বলে দেওয়া হয়। WBCS প্রিলিমিনারিতে এর আগে বহুবার এসেছে, ভবিষ্যতেও কিন্তু আসবে। সাজাতে বলে দেওয়া হয় কোনটা আগে ঘটেছিল কোনটা পরে, নন কোঅপারেশন মুভমেন্ট, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন, এগুলো কিন্তু গান্ধীজি সম্পর্কে আপনাকে পড়তেই হবে। গান্ধিয়ান এরাটা মুখস্থ করে ফেলতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি কোশ্চেন এই গান্ধিয়ান এরা থেকেই আসে। নেক্সট কালচারাল ইনস্টিটিউশনের মধ্যে সাংস্কৃতিক যে ইনস্টিটিউশনগুলো ছিল তার মধ্যে পড়তে হবে রাজা রামমোহন রায়ের ব্রাহ্মসভা থেকে ব্রাহ্ম সমাজ হয়েছিল, কেশবচন্দ্র সেনের নববিধান ব্রাহ্ম সমাজ, এগুলো কিন্তু আপনাকে পড়তে হবে। তো এই যে ডিরোজিওর যে মুভমেন্ট, এইগুলো কিন্তু কালচারাল ইনস্টিটিউশনের মধ্যে পড়ে। নেক্সট সবচেয়ে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অল সেশন, সমস্ত সেশনগুলো আপনার কাছে WBCS ম্যানুয়াল থাকলে ওই বই থেকে পড়ে নিতে পারবেন, আর না থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল ওখানে পোস্ট করে দেবো। 2 থেকে 3টে পেজ রয়েছে এখানে, WBCS ম্যানুয়ালে ভালো করে দেওয়া রয়েছে যে কোন সেশন কত সালে হয়েছিল, প্রেসিডেন্ট কে ছিলেন, এবং ওই সেশনে কিছু ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিনা, এটা কিন্তু আইএনসের অল সেশনে আপনারা পেয়ে যাবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট নিউজ পেপার অ্যান্ড অর্গানাইজেশন, তো তখনকার দিনে ভেরিয়াস নিউজ পেপার বার করা হতো, নিউজ পেপার কত সালে পাবলিশ করা হয়েছিল এবং তার সম্পাদক কে ছিলেন সেটা পড়তে হবে। আর অর্গানাইজেশন, বিভিন্ন রকম যে অর্গানাইজেশন তখন তৈরি করা হচ্ছিল, রেভলিউশনারি অর্গানাইজেশন, সেগুলো তো পড়তে হবে। এই যে রেভলিউশনারি অর্গানাইজেশন, যেমন ঢাকা অনুশীলন সমিতি, কলকাতা অনুশীলন সমিতি কত সালে প্রতিষ্ঠা হয়, কে প্রতিষ্ঠা করেন, এগুলো পড়তে হবে। ভেরিয়াস রিবেলিয়ন অ্যান্ড প্রোটেস্ট, ভেরিয়াস রিবেলিয়ন বলতে আমি ছোটো ছোটো রিবেলিয়নের কথা বলছি। ধরুন কোনো একটা ইংরেজকে মেরে ফেলা হলো, জাস্ট মেরে ফেলা হলো, যেমন জেনারেল ওডায়ারকে মেরে ফেলেছিল উধম সিং, এটা মনে রাখলেন কে মেরেছিল, কোন ইংরেজকে কে মেরেছিল, কোন ইংরেজ সেনাকে সেনাধ্যক্ষকে কে মেরেছিল সেটা মনে রাখতে হবে। তার বিরুদ্ধে কোন মামলা জারি করা হয়েছিল সেটাও মনে রাখতে হবে, এবং কত সালে সেই মামলাটা হয়েছিল সেটাও কিন্তু মনে রাখতে হবে। আর সিঙ্গেল ফ্যাক্ট হিসেবে বাকি সমস্ত যে ফ্যাক্টগুলো, টুকটাক যে ফ্যাক্টগুলো প্রিভিয়াস ইয়ার্স অ্যানালিসিস করলেই আপনি বুঝতে পারবেন যে বাকি সিঙ্গেল ফ্যাক্ট যেগুলো, তো ওগুলো কিন্তু আপনাকে দিয়ে রাখতে হবে। আর এর মধ্যে কিন্তু বিভিন্ন অ্যাক্টগুলোও পড়ে যাচ্ছে, যেমন মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন, মন্টফোর্ডও বলা হয় এটাকে, তারপরে মরলে মিন্টো আইন, 1935-এর ভারত শাসন, 1947-এর